জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 2 দশক পর নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরও দেশে এক ধরনের নীরব অস্থিরতা চলছে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে, অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাব সমাজ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে যাচ্ছে। প্রায় 1400 মানুষের আত্মত্যাগের বিনিময়ে নিপীড়নমূলক শাসনের অবসান ঘটালেও দেশে যেন স্বস্তি ফিরে আসছে না। জনগণের অধিকার হরণকারী রাজনৈতিক দুর্বৃত্তদের অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আবার কেউ বিচারের মুখোমুখি। এখন দেশের মানুষের প্রধান চাওয়া হলো জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনীতিতে যাতে গুণগত পরিবর্তন আসে। রাজনৈতিক দলগুলোর মানুষের এই আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবে তা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী হওয়ার মতো নানা দিক আছে। সত্যিকার অর্থে দেশের সংসদীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক অভিযাত্রা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেমন এবার প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে এসেছেন, তেমনি বিরোধী দলের নেতাও প্রথমবার সংসদে এসেছেন। এবার সংসদে বেশিরভাগ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এই তরুণ সংসদ সদস্যরা শুধু নিজেদের নির্বাচনী এলাকা নয়, সামগ্রিকভাবে দেশের চিত্র বদলে দিতে পারেন। ক্ষমতাসীন দল সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংসদে 78 জন বিরোধী দলের সদস্য রয়েছেন। একমাত্র সপ্তম সংসদে 116 আসন নিয়ে বিএনপির বিরোধী দল ছিল। এমনকি 1986 সালে এরশাদের পাতানো নির্বাচনে বিরোধী দল আওয়ামী লীগ 76 আসনে বিজয়ী হয়েছিল। অন্য সংসদগুলোতে এত সংখ্যক বিরোধী দলীয় সদস্যের উপস্থিতি ছিল না, ফলে এবারে সংসদের শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি রয়েছে। স্বাভাবিকভাবেই সংসদের কার্যক্রমের দিকে মানুষের আগ্রহ রয়েছে। সোশ্যাল মিডিয়ার গণমাধ্যমগুলো সংসদের কার্যক্রম প্রচার করছে। সেখানে আমরা দেখেছি মানুষ আগ্রহের সঙ্গে সংসদ সদস্যের বক্তব্য শুনছেন। সংসদ হলো এমন এক মঞ্চ যেখানে বিতর্ক আলোচনার মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটে। এটি একদিকে যেমন সরকারকে কাজ করার শক্তি যোগায়, অন্যদিকে সরকারের ওপর নজরদারি করে ক্ষমতার ভারসাম্য বজায় রাখে। সংসদীয় পদ্ধতিতে নির্বাহী বিভাগ তাদের কাজের জন্য সংসদের কাছে দায়বদ্ধ থাকে। সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্ন আলোচনা এবং আস্থা প্রস্তাবের মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণে রাখা যায়। এতে সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ কমে যায়। দুর্ভাগ্যজনক দিক হলো আমাদের সংসদীয় রাজনীতির ইতিহাস সুখকর নয়। স্বাধীনতার পর সংসদীয় রাজনীতির সম্ভাবনাকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে শুরুতেই ক্ষুণ্ণ করেছিল শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্য থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরোধী দলের রাজনীতি শুধু ফিরিয়ে আনেননি। 1979 সালে সংসদে আমরা প্রথম বহুদলীয় বৈচিত্র্যময় উপস্থিতি দেখেছি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বহুদলীয় রাজনীতির সম্ভাবনায় গতিপথ লাইনচ্যুত হয়েছিল। বন্দুকের দলের মুখে ক্ষমতা দখলের পর 1986 সালে এরশাদ জাতীয় সংসদে নির্বাচন করেছিলেন। প্রধান বিরোধী দল বিএনপি বর্জনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছিল তার মেয়াদ পূরণ করতে পারেন। এরশাদের পতনের পর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু 1993 সালে আবার সংসদ বর্জনের রাজনীতি শুরু হয়। পরবর্তী সংসদগুলোতেও আমরা একই ধারাবাহিকতা দেখেছি। সংসদের মেয়াদ পূরণ না করে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে কোনো একপক্ষ বিজয়ী হলেও সংঘাত ও সহিংসতার কারণে রাজনীতিবিদদের ওপর সাধারণ মানুষের আস্থা কমতে থাকে। এই ভয়ঙ্কর পরিণতি হিসেবে দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ ও বন্দুকের নলে প্রভাব বেড়ে যায়। অলিগার্ক, ব্যবসায়ী ও দুর্নীতিবাজ আমলাতন্ত্র রাজনীতিবিদদের চেয়েও ক্ষমতাশালী হয়ে ওঠে। এই চক্র 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসনের ভিত রচনা করেছিল। এরপর আমরা দেখেছি জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারণা বদলে যায়। পরপর 3টি নির্বাচন হয়েছে জনগণের অংশগ্রহণ ছাড়া। এমনকি দিনের ভোট রাতে হওয়ার অবিশ্বাস্য ঘটনাও ঘটেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি আবার 50 বছরের সেই পুরনো রাজনীতির ধারায় ফিরে যাবে, নাকি ভবিষ্যৎমুখের রাজনীতির নতুন ধারা সূচিত হবে? সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতি এখন একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং সাম্প্রতিক নির্বাচনের পর রাজনীতিতে নতুন ধারার এক প্রবল সম্ভাবনা ও বাস্তবতা তৈরি হয়েছে। গত কয়েক দশকের প্রথাগত দ্বিমেরু রাজনীতির কাঠামো ভেঙে এখন বহুমুখী এবং সংস্কারমুখী রাজনীতির আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা স্বীকার করুন বা নাই করুন, রাজনীতিতে এখন আদর্শিক লড়াইয়ের চেয়ে সংস্কার বড় হয়ে দাঁড়িয়েছে। সামনের দিনগুলো ক্ষমতাসীন দলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
বিএনপির সঙ্গে বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক নানা পক্ষের মধ্যে সংস্কার প্রশ্নে আদর্শিক দ্বন্দ্ব দেখা যেতে পারে। প্রতিশোধের রাজনীতি বন্ধ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রধান দায়িত্ব পড়বে ক্ষমতাসীন দলের উপর। এছাড়া অর্থনৈতিক সংকট মোকাবেলায় নতুন নেতৃত্বের সক্ষমতা প্রমাণের বিষয় তো আছেই। রক্তক্ষয়ে গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ রাজনীতিতে পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তনে আলোচনা হতে হবে সংসদে। বিরোধী রাজনৈতিক শক্তি যাতে সংসদের ভেতরে থাকে তা নিশ্চিত করতে হবে ক্ষমতাসীনদের। তারা যদি তা করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাবে। আমরা যেন ভুলে না যাই, অতীতে সংসদ থেকে বিরোধী দল যখন রাজপথে চলে গেছে তখন রাজনীতির খেলার মাঠে দেশি বিদেশি নানা পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। এই অদৃশ্য শক্তির মূল লক্ষ্য হলো সরকারকে দুর্বল করা, যাতে তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়। দুই পক্ষ যখন প্রান্তিক অবস্থানে চলে যায় তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে। বিদেশি শক্তিও সেই সুযোগ গ্রহণ করে। বিগত সময়ে আমরা দেখেছি পরস্পর বিরোধী আঞ্চলিক শক্তিধর দেশগুলোর ফ্যাসিবাদী শাসকদের জোরালো সমর্থন দিয়ে গেছে। হাসিনার নিপীড়নমূলক শাসন কায়েমে তাদের ভূমিকা কোনো অংশেই কম ছিল না। হাসিনার পতন ও পলায়নের পর তারা নতুন শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করেছে, কিন্তু ১.৫ দশকে দেশের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়া সম্ভব নয়। বর্তমান ক্ষমতাসীনদের মনে রাখতে হবে, সংখ্যাগরিষ্ঠতা কিংবা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বয়ান যেন ক্ষমতার একমাত্র উৎস না হয়, বরং জন আকাঙ্ক্ষার দিকে তাদের নজর দিতে হবে। খুব বেশি দিন আগের কথা নয়, শেখ হাসিনা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বলেছিলেন তার চাই পাওয়ার। সেই পাওয়ার বা ক্ষমতা প্রয়োগ আমরা দেখেছি হাসিনার ১.৫ দশকের শাসনে বিরোধী দলের ওপর। শুধু নিপীড়ন চলেনি, বিরোধী দলের নেতাদের চরিত্র হরণ ও নিয়মিত বিষয়ে পরিণত হয়েছিল। বিরোধী দলগুলোর সঙ্গে সব ধরনের আলোচনার পথ রুদ্ধ করা হয়েছিল। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সহ বহু বিরোধী দলীয় নেতার ওপর আক্রমণ পারিবারিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি রাজনৈতিক নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর জানাজা পর্যন্ত করতে দেওয়া হয়নি। লাশবাড়ি গাহিরে আটকে রেখে লাশের অবমাননা পর্যন্ত করা হয়েছে। এমন বড় বড় রাজনৈতিক কৌশল সাম্প্রতিক সময়ে খুব কম দেশেরই দেখা গেছে। আমরা আশাবাদী হতে চাই যে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে। ইতিমধ্যে আমরা তার কিছু আভাস দেখতে পাচ্ছি। সংসদ নেতা ও বিরোধী দলের নেতা একসঙ্গে বসছেন। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও তারা একসঙ্গে অংশ নিচ্ছেন। দীর্ঘ সময় পর মানুষ এমন পরিবেশ দেখছে। সংসদে আমরা সব দলের সংসদ সদস্যদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানাতে দেখেছি। রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা স্মরণ করা হচ্ছে। এগুলো সবই ইতিবাচক দিক। জাতির কাছে গ্রহণযোগ্য এই নেতাদের দেখানো পথ অনুসরণ করে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা ও পরস্পরের প্রতি সন্দেহ বা অবিশ্বাস আছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে বিরোধী দল চাই এটি দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। জুলাই সনদ বাস্তবায়নে কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে পরস্পর বিরোধী অবস্থানও রয়েছে। আলোচনার মাধ্যমে এই বিরোধ কমিয়ে আনা সম্ভব। পারস্পরিক অবিশ্বাস যাতে না পারে সেদিকে ক্ষমতাসীন দলকে এগিয়ে আসতে হবে। কোনো আইনগুলো ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে বা সংবিধান সংশোধন করতে হবে, এ বিষয়ে আলোচনা করে একটি রোডম্যাপ তৈরি করতে পারলে জুলাই সনদ বাস্তবায়নের জটিলতার বড় অংশ অবসান সম্ভব হবে। জুলাই সনদ মূলত ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। সেটি কোনো দলের পক্ষ থেকে অস্বীকার করা সম্ভব নয়। আইনি ব্যারপাজ কিংবা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো অতীতে দেশকে গভীর সংকটের মুখে ফেলেছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি হতাশায় তৈরি হয় তা শেষ পর্যন্ত গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোটেও ভালো নয়। ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব দেশের সমাজ ও অর্থনীতির ওপর পড়তে যাচ্ছে। এমন এক সংকটময় সময়ে রাজনৈতিক ঐক্য প্রয়োজন।